সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কমেন্টের অনুরোধের ভিত্তিতে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম। পুলিশ আসার পর কি হলো দেখুন। রিয়া রোহানের নামে নারী নির্যাতনের মামলা করেছে শুনে বড্ড আহত হলাম। সামান্য একটা থাপ্পড়ের ভিত্তি করে মামলা করে দেওয়ার মতো একটা কাজ করতে পারে ভেবে রাগে আমার গা চলে যাচ্ছে। সত্যি কি সে আমার বোন? রোহান বলল, যা হবার তা পরে হবে, আগে ভেতরে এসে বসো ভাই। কাজল, গিয়ে চায়ের ব্যবস্থা করো। আমি মাথা নিচু করে চলে গেলাম। তারপর তারা দুজনে সোফার দিকে চলে যায়। সোফায় বসে তারা কথা বলছে। আমি চা এনে অফিসারকে দিলাম। অফিসার রোহানের চাচাতো ভাই ইসলাম। ইসলাম চায়ে চুমুক দিয়ে বলল, ভাবি চাটা অনেক জোশ হয়েছে। রোহান বলল, রিয়া আমার নামে মামলা করেছে? ইসলাম ভাবলেশীন ভাবে বলল, হ্যাঁ। স্টেটমেন্ট কি দিয়েছে? কি আবার দিবে? তুই ওনার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিলি সেটাই? কখন সেটা? অফিসার ইসলাম কাজ করে চলে যাবে এমন সময় রিয়া এসে বলল, স্যার আমার একটা মামলা দায়ের করতে হবে। অফিসার তাকিয়ে দেখে রোহানের শালী। জি বলুন। কিসের এবং কার বিরুদ্ধে? নারী নির্যাতনের এবং আমার আপন বড় বোনের স্বামী রোহানের বিরুদ্ধে। কি বলছেন? রোহান তো খুব ভালো মানুষ, ও একজন প্রফেসর। সে কি তা আমার বিষয় না। উনি আমাকে বাজেভাবে টাচ করেছে, সুযোগ পেয়ে শারীরিকভাবে হেনস্থা করেছে। দেখুন, যা বলছেন ভেবে বলছেন তো? আপনি কি মামলা দায়ের করবেন নাকি আমি উচ্চ পদস্থ কারো কাছে যাব? আপনি শান্ত থাকুন। হ্যাঁ, সবটা আবার শুরু থেকে বলুন। রিয়া ইশারায় সবটা বলতে থাকে আর অফিসার সাধারণ ডায়েরিতে সব স্টেটমেন্ট লিখতে থাকে। রোহান মাথার চুল টানতে টানতে বলল, আমি সত্যি এসব কিচ্ছু করিনি ইসলাম। ইসলাম আমার দিকে তাকিয়ে বলল, ভাবি আর এক কাপ চা খাওয়াবে? আমি চা আনতে চলে গেলাম। ইসলাম বলল, আমার তো মনে হয় এই ঘটনা পেপারে ছাপানো হবে। সাংবাদিকরা অপেক্ষা করে থাকে ধর্ষণের খবর পাওয়ার জন্য। সামান্য লিক পেলেই এটা নিউজে ছাপিয়ে দেয়। রোহান গম্ভীর মুখে বলল, তাহলে তো আমার মুখ দেখানোর জায়গা থাকবে না, আর মামলা খেলে তো চাকরিটাও থাকবে না। তোর কি মনে হয় আমি এসব করেছি? আমায় তো তুই চিনিস। ভাই কি যে বলিস তুই, আমি তো তোকে জানি, কিন্তু লোক তো না জেনেই নাচবে। যাই হোক, আমি দেখছি কিছু করা যায় কিনা। কথাবার্তার এই পর্যায়ে আমি চা নিয়ে চায়ের কাপটি ইসলামের হাতে দিয়ে বললাম, ইসলাম তুমি কিছু একটা করো। রোহান এসবের কিছুই করেনি। আমি উপস্থিত ছিলাম ওই সময়ে। ভাবি আমার কথাটা শোনো। এমন মেয়ে লিখেছে, এভিডেন্সের চেয়েও রিয়া বেআইনের কথার উপর ভিত্তিটা বেশি দরকার হবে। আচ্ছা দেখা যাক কতদূর যায় বিষয়টা। আমি তাহলে আসি বলে ইসলাম চলে যায়। ডাইনিং টেবিলে বসে রোহান মাথা নিচু করে আছে। আমি পাশে গিয়ে ওর মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, তুমি ভেবো না, তুমি টেনশন করলে আমার বেশি টেনশন লাগে। দেখবে আল্লাহ ভালো কিছু করবেন। রোহান মাথা তুলে বলল, কাজল আমি তো দোষ করিনি, তাহলে কেন এমনটা হলো আমার সাথে? আমি তো তোমাকে ভালোবাসি, আর তুমি অন্তত আমাকে বোঝো আমি কেমন প্রকৃতির মানুষ। রোহান, পৃথিবীর সবাই তোমাকে অবিশ্বাস করলেও আমি তোমাকে বিশ্বাস করি। যতদিন বেঁচে আছি তোমার হাতটা আমি কোনোদিন ছাড়বো না। রোহান দাঁড়িয়ে আমায় বুকে নেয়। আমিও বুকে জড়িয়ে ধরি কাজলকে। পরদিন সন্ধ্যায় কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলতেই রিয়া আমার পা চেপে ধরে হু হু করে কান্না করতে করতে বলল, আপু আমায় মাফ করে দে প্লিজ। আমি অনেক জঘন্য একটা কাজ করেছি, জানি তুই আমায় কখনো মাফ করতে পারবি না, কিন্তু আমি সত্যি এর জন্য লজ্জিত রে আপু। দরজার বাহিরে দাঁড়ানো আমার বাবা মা ও ভাইয়া। আমি রিয়ার থেকে নিজের পা ছাড়িয়ে নিয়ে বললাম, তোর বলা শেষ হলে চলে যা। তখন ভাইয়া ভেতরে ঢুকে গম্ভীর মুখে বলল, কাজল বোন আমার ভুল হয়েছে। আমি তো আপনার কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। রোহানও দরজার কাছে এসে দাঁড়ালো। রোহানকে দেখে রিয়া রোহানের পা জড়িয়ে ধরে বলল, দুলা ভাই আমায় প্লিজ মাফ করে দাও। আমি বুঝতে পারিনি এত কিছু হয়ে যাবে। রাগের মাথায় এসব করে ফেলেছি। প্লিজ আমায় মাফ করে দাও। রোহান পা ছাড়িয়ে নিয়ে আমার দিকে তাকালো। সে আর আমি দুজনেই বেশ বুঝতে পারছি ইসলাম ওদের মোটামুটি একটা চাপ দিয়েছে। রোহান বলল, কাজল একটু এদিকে এসো তো। বলে দুজনেই সরে গেলাম। দরজার সামনে এসে রোহান আমাকে বলল, আমার কিছু বলার নেই। তোমার যদি মনে হয় ওদের ক্ষমা করে দেওয়া উচিত তাহলে ক্ষমা করে দিব। আমি বেশ খানিকটা সময় ভাবলাম। তখন আমাদের কাছে ভাইয়া রিয়া চলে আসে। আমি যা তা রোহান শুনে বিস্মিত হয়ে যায়। আজ যেন সে কাজলকে নতুন রূপে দেখতে পাচ্ছে, যার সাথে আগের কোনো মিল নেই। ভাইয়াকে কঠিন স্বরে বললাম, তুই যে কাজটা করেছিস সেটার জন্য রোহান তোকে ক্ষমা করে দিলেও আমি দেব না। ভেবে না আজ থেকে তোর কোনো বোন নেই। ভাইয়া বিস্মিত হয়ে বলল, তার মানে আমি বড় ভাই হয়ে একটু শাসন করতে পারবো না? এজন্য এত বড় বড় কথা শুনিয়ে দিলি? হ্যাঁ দিলাম। এটাকে শাসন বলে না। শাসন করতে হলে আগে ঠিক ভুল বিচার করতে হয়। আমি কি করে বুঝবো রিয়া একটা সেন্সিটিভ বিষয় নিয়ে এভাবে বাড়িয়ে বলবে? দেখ ভাই, আমি আর কথা বাড়াতে চাই না। আর হ্যাঁ, তুই যে রোহানকে আগে থেকে সহ্য করতে পারতি না সেটা আমি বুঝতে পারি। তুই এতদিন শুধু অপেক্ষা করেছিলি ওকে ফাঁদে ফেলার, প্রতিশোধ নেওয়ার। রিয়ার পিছনে তুই কলকাঠি নাড়িয়েছিস, সেটা আমার থেকে ভালো কেউ জানে না। আরো কিছু বলার আগে তোরা আমার চোখের সামনে থেকে দূর হ। ভাইয়া চরম অপমানিত হয়ে মাথা নিচু করে বলল, আচ্ছা যাচ্ছি। বাবা মা এতটা পথ জার্নি করে এসেছে, অন্তত বাবা মাকে একটু বসা। আমি আগের থেকেও কঠিন স্বরে বললাম, ও বাড়ির কারোর সাথে আমার সম্পর্ক নেই। বাবাও সে রাতে ছিল। কই কিছু তো বললো না। উল্টো রোহানকে বিয়ে করা আমার ভুল হয়েছে সেটা নিয়ে খোঁটা দিয়েছিল। আমি ভুলে গেছি আমার কোনো পরিবার ছিল, তোমরাও ভুলে যাও। এটা বলেই আমি দরজার কাছে আসলাম। দরজার কাছে এসে দরজা খুলে বাবা মাকে দেখে খট করে দরজা বন্ধ করে দিলাম। রোহান আমার কাঁধে হাত রেখে বলল, ওনারা যখন ভুল বুঝতে পেরেছে তখন সবটা মিটিয়ে নিতে পারতে। তোমাকে যেভাবে অপমান করলো তারপরও মিটিয়ে নেওয়ার তো প্রশ্নই ওঠে না। উল্টে আমি ওদের সবার নামে মানহানির মামলা ঠুকে দেব। রোহান বুঝতে পারছে কাজল যথেষ্ট রেগে আছে। রেগে গেলে মেয়েটার মাথা একদম ঠিক থাকে না, যখন জানা তাই বলতে থাকে। রাতে শুতে গিয়ে রোহান লক্ষ্য করলো কাজল বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে
আছে, তখন ভাইয়ার সাথে খারাপ ব্যবহার করার জন্য হয়তো মন খারাপ হচ্ছে। মেয়েদের মধ্যে এই মায়া বিশলটা প্রবল ভাবে থাকে। রোহান কাজলের হাত স্পর্শ করতেই কাজল একটু কেঁপে উঠল, বিছানা ছেড়ে ধরফর করে উঠে বসলো। অশ্রুসিক্ত চোখ দেখে রোহান বলল, মন খারাপ লাগছে? আমি চোখের জল মুছে বললাম, হ্যাঁ। ভাইয়াকে তখন ওভাবে বলা উচিত হয়নি। যতই হোক, ছোট বোন এভাবে বড় ভাইকে বললে মন খারাপ তো হবেই। আমি রোহানকে জড়িয়ে ধরে বললাম, আমার মাথা ঠিক ছিল না, আর তাছাড়া আমি ভুল কিছু তো বলিনি। ভাইয়া তোমাকে সহ্য করতে পারে না, এটা তো সত্যি, তাই না? না, সত্যি না। আমি থতমত খেয়ে বললাম, সত্যি না মানে? তুমি কি ভুলে গেলে আমাদের বিয়ে নিয়ে ভাইয়া কি অশান্তিটাই না শুরু করেছিল? বিয়ে ঠিক হওয়া একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেলে সব ভাইয়েরাই অশান্তি করে, এতে দোষের কিছু নেই। তাছাড়া তোমার পড়াশোনা যাবতীয় সব বিষয় তো ভাইয়াই দেখেছেন। বিয়ের মতো একটা বিষয়ে তুমি তার অমতেই করে ফেলবে, এটা তার সহ্য হওয়ার কথাও না। তুমি কি বলতে চাচ্ছ? আমি বলতে চাচ্ছি যা হয়েছে সেটা মিটিয়ে নেওয়াই ভালো। তবে এটা ঠিক যে উনি ওই রাতে না জেনেই আমার গায়ে হাত তোলাটা অন্যায় করেছেন। শেষে ভুল তো বুঝতে পেরেছে, তাই না? তুমি এরকম কেন? এত সহজে সবটা ভুলে যাও কি করে? রোহান হেসে দেয়। হাসি দেখে পুরো বিষয়টা আমার কাছে হালকা মনে হতে শুরু করলো। রোহান বলল, রান্নাঘরে চলো, খুব ক্ষুধা পেয়েছে। ওকে চলো বলে দুজনেই বের হয়ে যায়। আমি রান্নাঘরের দিকে যেতেই ভেতর থেকে টুংটাং আওয়াজ শুনতে পেলাম। ভেতরের দিকে তাকাতেই আমার চোখ ছানা বড়া হয়ে গেল। এ কি দেখলাম? আমি দেখলাম রান্নাঘরে আমার বড় ভাইয়া রান্না করছে। আমাকে দেখে ভাইয়া বলল, কাজল এক কাপ চা করে দে তো, মাথাটা খুব ধরেছে বুঝলি, আমি বাকি সব রান্না করে ফেলেছি। কথাটা এমন ভাবে বলল যেন এর আগে কিছুই হয়নি। আমি এক পলক রোহানের দিকে তাকালাম। রোহান অভয় দিতেই আমি ভেতরে গিয়ে চায়ের পাতিলটা চুলোই দিতেই আমার ভাইয়া আমার হাত ধরে বলল, আমায় ক্ষমা করে দে বোন, ব্যবসাটা খারাপ যাচ্ছে, মাথা ঠিক নেই। তার মধ্যে রিয়া এসে এমন সব কথা বলল যে রাগ সামলাতে পারিনি। নিজেই নিজের কাছে বড্ড ছোট হয়ে গেছি রে। বাবা খুব মন খারাপ করেছে, বলেছে তোদের বাড়ি নিয়ে যেতে। বড় ভাইয়ের ভুলটা মাপ করে দিবি না বোন? আমার চোখ ভর্তি জল চলে এলো। রোহান দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি অসহায়ের মতো রোহানের দিকে তাকালাম। রোহান হ্যাঁসূচক মাথা নাড়াতেই আমি ভাইয়াকে জড়িয়ে ধরলাম। আর এখানেই ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে সাধারণত আমরা যা দেখি তা সত্য নাও হতে পারে, তাই সঠিকটা যাচাই করে সিদ্ধান্ত নিন। একটা ভুল সিদ্ধান্ত আপনার জীবনে অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসিম রাজু, চিত্রগ্রহণ শিহাব। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।